নর্মালি যে কোনো কারোর পিম্পলস হলে কি করে, সে 10টা জিনিস নিয়ে লাগাতে শুরু করে, সেটার জন্য একটা অ্যাডিশনাল ড্যামেজ হয়ে যায়। সেই ড্যামেজটাকে আমরা রিভার্স করার চেষ্টা করি। ডাক্তারদের হাতেও ডিজাস্টার হওয়া সম্ভব যদি স্পেসিফিক ট্রেনিং না থাকে এবং সে তার স্পেশালাইজেশনের বাইরে গিয়ে কাজ করতে থাকে। বা অনেক সময় প্রোডাক্ট রিলেটেড প্রবলেমও হতে পারে, যেটা ইউজুয়ালি যত বড় ইনস্টিটিউশনে যাবেন তত রেয়ার, তার কারণ যত বড় ইনস্টিটিউশন তাদের স্ট্যান্ডার্ডাইজেশন তত স্ট্রং। ডিফিউজ পিগমেন্টেশন হয়, যেরকম আমি একটু আগে আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে চুলের রং। হ্যালো এন্ড ওয়েলকাম বিপি পোদ্দার হসপিটাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমাদের এই পডকাস্টে আমরা আলোচনা করব ত্বকের বেশ কিছু সমস্যা নিয়ে। সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি যতটা উন্নত হয়েছে, ত্বকের ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে এবং সেখান থেকে অনেক উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থাও এসছে। তবে কোন চিকিৎসা ব্যবস্থা আমরা নেব, কোনটা ঠিক নয়, এটা নিয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন থাকে। আর সেই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা। আর সেই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন ডক্টর শ্রয়ন পাল। নমস্কার। কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ট্রাইকোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিশিয়ান। এবং ডক্টর পালের সঙ্গে কথা বলা মানে ত্বক এবং চুলের নানান সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলতে পারি। আরো একবার স্বাগত জানাই আপনাকে ডক্টর পাল। আমরা আমাদের লাস্ট এপিসোডে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম তখন চুলের বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলছিলাম, ত্বকের সমস্যা নিয়ে আমরা সময় পাইনি কথা বলার। তো আজকে যদি শুধু ত্বক নিয়েই আমরা ফোকাস থাকি আমাদের এই প্রোগ্রামে, সাধারণত আমরা যেটা শুনে থাকি যে পিম্পলস টিনেজে বেশি হয়, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে অনেক সময় যারা পরিণত বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রেও অনেক পিম্পলস দেখা যাচ্ছে, তাদের পিম্পলের সমস্যা হয়। এটা কেন এবং এটা ট্রিটমেন্টটা কি? টিনেজের ক্ষেত্রে যে পিম্পলসটা হয় তার প্রধান কারণ হচ্ছে হরমোনাল যে উঁচু নিচু থাকে সেটা। আচ্ছা, হরমোনাল সমস্যা বলতে পারেন। অ্যাডাল্টদের ক্ষেত্রে যখন পিম্পলস হয় তখন একটা হচ্ছে সেই হরমোনাল সমস্যা কোনো একটা রোগ বা কোনো কন্ডিশনের কারণে পারসিস্ট করেছে, অথবা অন্যান্য কোনো সমস্যা হচ্ছে যাতে হরমোনাল সমস্যা হয়তো অতটা সিভিয়ার নয়, কিন্তু যেখান থেকে আমাদের সিক্রেশন গুলো বেরোচ্ছে সেই স্কিনের মুখটা কোনো রকম ভাবে বেশি প্রলিফারেশন বা কোনো কারণে একটুখানি সংকুচিত হয়ে গেছে অথবা আটকে গেছে, যে কারণে সিক্রেশন গুলো বেরোতে পারছে না। আচ্ছা, সেই সিক্রেশন গুলো যখন বেরোতে পারবে না তখন সেই সিক্রেশন গুলো ভেতরে জমা হয়ে যাবে, ইনফ্লামেশন তৈরি করবে, যেটা আমরা স্কিনের নিচে একটা ছোট্ট বাম্প হিসাবে দেখতে পারবো, যেটা হচ্ছে আমরা পিম্পলস বলবো বা ব্রণ বলবো। তার ট্রিটমেন্টটা কি তাহলে? এবার প্রথমে হরমোনাল সমস্যাটা একটুখানি বুঝিয়ে দিই। হরমোনাল সমস্যার কারণে যেটা হয় অধিকাংশ ক্ষেত্রে, এক নম্বর হচ্ছে ঘাম তৈরি বেশি হওয়া, এবং ঘামের মধ্যে যে জলীয় এবং তৈলাক্ত এই দুখানা অংশ থাকে, এই দুটো অংশের ব্যালেন্সটা খারাপ হওয়া, মানে তৈলাক্ত জিনিস বেশি থাকবে। তাই জন্য দেখবেন যাদের পিম্পলস বেশি হয় তাদের স্কিন জেনারেলি অয়েলি, তাদের ক্ষেত্রে ড্যান্ড্রাফের সমস্যা ইউজুয়ালি একটুখানি বেশি হয়। তার কারণ সেই অয়েল গুলোই যখন কোনোভাবে বেরিয়ে বাইরে স্কিনে যাচ্ছে তখন সেটা একটা ইরিটেশন তৈরি করছে, সেটা ইনফেকশনকে অ্যাট্রাক্ট করছে। এবার এর জন্য চিকিৎসা হচ্ছে যে মুহূর্তে আমরা দেখতে পারবো সেই সময় আমরা সাসপেক্ট করি আগে হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, পেশেন্টের একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়, পেশেন্টকে জিজ্ঞেস করা হয় বিভিন্ন কিছু প্রশ্ন, এবং তার সঙ্গে যদি প্রয়োজন মনে হয় দুই একটা পরীক্ষা করানো হয় হরমোনাল, যেটা দেখে আমরা বুঝতে পারি কোনো হরমোনাল সমস্যা আছে কিনা। তো হরমোনাল সমস্যা যেই থাকলো সেটা আলাদা করে একটা চিকিৎসা শুরু হয়ে যায়। এবার আমরা নজর দিই স্কিন কোয়ালিটি ইমপ্রুভমেন্টের দিকে, যে অলরেডি ড্যামেজটা হয়ে গেছে সেটা আমরা কিরকম ভাবে ঠিক করতে পারি। সেটার জন্য কিছু আমরা খাওয়ার ওষুধ দিই যাতে স্কিনের প্রলিফারেশনটা নর্মাল হয়, কিছু লাগানোর ওষুধ দিই যাতে আমাদের ইনফ্লামেশনটা উপর থেকে কিছুটা কম হয়, এবং তার সাথে পেশেন্টের হয়তো অনেক সময় যেটা হয় এর সাথে যে প্রবলেম ক্রিয়েট করে, পেশেন্ট অ্যাকচুয়ালি নর্মালি যে কোনো কারোর পিম্পলস হলে কি করে, সে 10টা জিনিস নিয়ে লাগাতে শুরু করে, সেটার জন্য একটা অ্যাডিশনাল ড্যামেজ হয়ে যায়। সেই ড্যামেজটাকে আমরা রিভার্স করার চেষ্টা করি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট যখন আমার কাছে আসছেন পিম্পলস হয়েছে বলেই প্রথমে ডাক্তারের কাছে যাচ্ছি করে আসেন না, এটা ওটা করে বেসন দই ইত্যাদি ইত্যাদি করে টোরে তারপরে 10 জনের কথা শুনে দোকান থেকে 3 রকমের মলম ট্রাই করে তারপরে আসে। সেটার যে ড্যামেজটা হয় সেটা কিছুটা কারেক্ট করা এবং পেশেন্টকে রাইট প্রোডাক্ট চয়েসের দিকে গাইড করা। এবং দ্বিতীয় জিনিসটা সেটা হচ্ছে অনেক সময় অ্যাডাল্ট পিম্পলস স্পেশালি, যেটা কম বয়সের পিম্পলস এর ক্ষেত্রে অতটা দরকার নেই, সেটা হচ্ছে কেমিক্যাল পিলিং এর আমাদের একটা জায়গা তৈরি হয়।
Okay. কেমিক্যাল পিলিং এর মাধ্যমে আমরা স্কিনের ইনফ্লামেশনটাকে উপর থেকে কমাই এবং অনেক সময় আমরা যে পোরস গুলো থাকে সেই পোরস গুলোকে ওপেন করতে সাহায্য করি। কারণ ওপরের যে খারাপ লেয়ার অফ স্কিন, ড্যামেজ লেয়ার অফ স্কিন, ডিস্টার্ব লেয়ার অফ স্কিন, সেইটাকে আমরা কেমিক্যাল পিলিং এর মাধ্যমে একটুখানি স্কিনের প্রলিফারেশনটা বাড়িয়ে সেটাকে শেড করে দেওয়ার চেষ্টা করি। ওকে, পিলিং এর কথা যখন আপনি বললেন, ঠিক এখানেই জানতে চাইবো যে আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি যেখানে নানান ধরনের পিলিং আমরা দেখতে পাই, সেটা কতটা নিরাপদ এবং সেটা কি করানো উচিত না উচিত নয়, অ্যাজ এ ডক্টর কি বলবেন? একদমই। যে কোনো চিকিৎসার মতো এইখানেও সত্যি এটা, যে কারণে অ্যাপেন্ডেক্টমি আপনি যদি একটা ছোট জায়গাতে একজন হাতুড়ে ডাক্তারের হাতে করান, ঠিক যতটা নিরাপদ নয় একজন ট্রেন্ড সার্জনের হাতে যদি করেন, যিনি দিনের মধ্যে 4টে বা 5টা অ্যাপেন্ডেক্টমি করছেন, আগে 50টা অ্যাপেন্ডেক্টমি করেছেন, প্রপার একটা জায়গাতে তার এমএস হয়েছে এবং একটা সাফিসিয়েন্ট ট্রেনিং হয়েছে, সেই ডাক্তারের কাছে করানো ঠিক ততটাই নিরাপদ। একদম। তো সেরকম কথাই কেমিক্যাল পিলস এবং যে কোনো ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে সত্যি, ইট ডিপেন্ডস অন আপনার যে ডার্মাটোলজিস্ট তিনি প্রপারলি কোয়ালিফাইড কিনা এবং অ্যাস্থেটিক্স এর ক্ষেত্রে বা পিলস এর ক্ষেত্রে তার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে কিনা। ওকে, এটা কেমিক্যাল পিলিং এর এটা কথা। কেমিক্যাল পিল বলুন বা যে কোনো ডার্মাটোলজিক্যাল থেরাপি, আগে আমরা যার কথা বলবো সবার ক্ষেত্রে এটাকে ব্ল্যাঙ্কেট ট্রুথ। একদম। এবং তার মানে এমন নয় যে সমস্ত ডার্মাটোলজিস্ট লেজারের ব্যাপারে প্রচন্ড পারদর্শী হবেন, তার একটা অ্যাডিশনাল লেজারের এক্সপোজার বা কোনো কিছু আছে। তবে ইন জেনারেল আমাদের ডাক্তারদের মধ্যে একটা জিনিস প্রোটোকল মানা হয়, স্পেশালি আমরা যারা স্পেশালিস্ট, যে জিনিসটা আমরা খুব একটা ভালো জানি না সেই জিনিসটা আমরা হঠাৎ করে চেষ্টা করতে যাই না, সেটার আগে আমরা ফার্দার একটা ট্রেনিং করি বা কিছু করি বা সার্টিফিকেশন কোর্স করি। কারণ আমাদের ক্ষেত্রে পেশেন্ট সেফটিটা একজন হাতুড়ে ডাক্তারের থেকে অনেক বেশি কনসার্ন। একজন হাতুড়ে ডাক্তারের কিছু হারানোর নেই, আমাদের কাছে অনেক কিছু হারানোর আছে, আমাদের কাছে আমাদের রেপুটেশনের দাম অনেক বেশি। তো আমরা যথেষ্ট একটা ব্যাপারে আমাদের ট্রেনিং যদি থাকে অ্যাস্থেটিক্স এর, সেখানে আমাদের লেজারের যথেষ্ট ট্রেনিং আছে সেই জায়গাটা থেকেই যাই। তাহলে মোটামুটি একজন কোয়ালিফাইড যদি ডার্মাটোলজিস্ট, স্পেশালি ডার্মাটোলজিস্ট কথা আমি বলতে চাইবো, কারণ অনেক ডার্মাটোলজিস্ট নন, অনেক এমবিবিএস ডাক্তার বা বিডিএস ডাক্তাররাও করেন, কিন্তু স্পেশালি ডার্মাটোলজিস্টের কাছে আমি বলবো আপনারা এগুলো যদি সম্ভব হয় করান। কারণ স্কিনের ব্যাপারে, স্কিনের লেয়ারের ব্যাপারে, হেয়ারের ব্যাপারে তাদের কোনো না কোনো জায়গাতে একটা অনেক বেশি ইনডেপথ আমাদের একটা কাজ থাকে, রিসার্চেস থাকে এবং পড়াশোনা থাকে। তো সেই জায়গাটার উপর থেকে যখন আমরা অ্যাস্থেটিক্স করি তখন সেই জায়গার অবভিয়াসলি রেজাল্ট এবং রেজাল্ট অনেক বেটার পাবেন, সাইড এফেক্ট রিলেটিভলি আপনারা কম পাবেন। আচ্ছা, পিলিং এর ক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইবো, আজকাল বাজারে বিভিন্ন ধরনের সিরামের মধ্যে পিলিং আসছে বা ক্রিমের মধ্যে, আমি ঠিক অতটা জানি না আসছে কিনা, তবে সিরামের মধ্যে বিভিন্ন ধরনের পিলিং আসছে, সেগুলো কি স্কিনে লাগানো ঠিক পিলিং এর জন্য? দেখুন, কেমিক্যাল পিলিং এর যে মেন কনসেপ্টটা সেটা একটুখানি বুঝিয়ে দিলে বোধহয় এই প্রশ্নটার উত্তর দেওয়াটা অনেক সোজা হবে। আচ্ছা। কেমিক্যাল পিলিং এর দু রকমের, যে কোনো রকমের কেমিক্যাল যেগুলো ট্রিটমেন্টে ইউজড হয়, দু রকমের কনসেন্ট্রেশন থাকে। একটা হচ্ছে পেশেন্টের সেলফ অ্যাপ্লিকেশনের জন্য, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বাই ডক্টর, যেখানে আমাদের সুপারভিশনে লাগানোর দরকার। সেটা স্পেসিফিক কতগুলো লেয়ার লাগাতে হবে, কত মিনিট এক একটা লেয়ার রাখা হবে, দু রকমের জিনিস কম্বাইন করা হবে কিনা, বিভিন্ন রকমের কম্বিনেশন পিল আছে, বিভিন্ন রকমের ককটেল পিল আছে, যে জিনিসগুলো খুবই টাইটলি নিয়ন্ত্রিত। এবং সেটা ইভেন যার ক্ষেত্রে যে কোনো একটা স্পেসিফিক পিল এলেও স্পেসিফিক ট্রেনিং নেই, তার ক্ষেত্রে ডাক্তারদের হাতেও ডিজাস্টার হওয়া সম্ভব যদি স্পেসিফিক ট্রেনিং না থাকে এবং সে তার স্পেশালাইজেশনের বাইরে গিয়ে কাজ করতে থাকে। বা অনেক সময় প্রোডাক্ট রিলেটেড প্রবলেমও হতে পারে, যেটা ইউজুয়ালি যত বড় ইনস্টিটিউশনে যাবেন তত রেয়ার, তার কারণ যত বড় ইনস্টিটিউশন তাদের স্ট্যান্ডার্ডাইজেশন তত স্ট্রং থাকে। মানে আজকে বিপি পোদ্দারে যে কোয়ালিটির প্রোডাক্ট এবং যে স্ট্যান্ডার্ডাইজেশন ইউজ করা হবে সেটার সঙ্গে ডেফিনেটলি একটা ছোট ক্লিনিকের তফাৎ থাকবে। তো ইউজুয়ালি অনেক বেশি সেফ। এবার যেগুলো সাধারণ মানুষের ইউজ করার থাকে সেগুলোর ক্ষেত্রে কি হয়, সাধারণত মার্কেটে কিনতে পাওয়া যায়, এক্স্যাক্টলি সেগুলোর ক্ষেত্রে যখন ফার্মা কোম্পানির থেকে আসছে তাদের কাছে রেগুলেশন থাকে এর থেকে বেশি কনসেন্ট্রেশন দেবে না। যদি এখানে স্যালিসাইলিক অ্যাসিড দাও এর থেকে বেশি কনসেন্ট্রেশন দেবে না, আর যদি তার থেকে বেশি কনসেন্ট্রেশন দাও মেনশন করে দিতে হবে এটা গালের জন্য না, এটা পায়ের জন্য। এবং যখন ডার্মাটোলজিস্ট লিখছেন তিনি আরেকবার বুঝিয়ে দিচ্ছেন এটা কিন্তু মুখে লাগাবেন না, এটা পায়ে লাগাবেন। একদম। প্রবলেমটা যেটা হয়, যখন সে নর্মাল দোকান থেকে কেনে, আপনি যখন কিনছেন আপনার কাছে স্যালিসাইলিক অ্যাসিড পায়ের না গালের, আপনি পায়েরটা গালে লাগাচ্ছেন না গালেরটা পায়ে লাগাচ্ছেন আপনি জানেন না, 1 নম্বর।
দু নম্বর কথা, কিছু কিছু কোম্পানিজ আছে যারা ওটিসি ব্র্যান্ড, তারা যখন এগুলো নিজেদের মতো করে অ্যাড করা শুরু করে, তখন যে সমস্যাটা হয়, আপনাকে কোনো কেউ বলে দেবার নেই এটা আপনি ঠিক কিভাবে ব্যবহার করবেন। একদম। যেরকম আমাদের ইভেন অনেক ক্রিমও যেটা আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করে, আমরা বলি 15 মিনিটের বেশি কিন্তু লাগাবেন না, এবং 15 মিনিটটাও লাগাবেন মুখ ধোয়ার আগে। তারপরে মুখ ধোয়ার সময় পুরো জিনিসটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে, যাতে একটুও না থাকে লেগে। এই জিনিসটা যদি আপনার বলার না থাকে, সেই জিনিসটাই আপনি যদি পুরো রাত লাগিয়ে শুয়ে যান, তাহলে কি বিপজ্জনক ব্যাপার হতে পারে। একদম একদম একদম। তো এই স্পেশালি যে ধরনের কেমিক্যাল গুলো মানে ইউজ করা হয় আমাদের মানে ডার্মাটোলজিস্টদের আন্ডারে, সেগুলোর ক্ষেত্রে যতটা সম্ভব যত দূরে থাকা যায় ততই ভালো ফ্রম দ্য ওটিসি ব্র্যান্ডস। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি লেজার ট্রিটমেন্টের কথা বলছিলেন, এটা কতটা এফেক্টিভ, এটা নিয়ে কি বলবেন? মানে এটা লং টার্ম বলুন বা শর্ট টার্ম বলুন, এটাতে কি সেফ লেজার ট্রিটমেন্ট? এখানে লেজারের ব্যাপারে সবার আগে লোকের ভুল ধারণাটা কোন জায়গাটা থেকে এসছে, ম্যাক্সিমাম লোকের লেজার বলতে সেটা অ্যাসোসিয়েটেড করে ইন্ডাস্ট্রিয়াল লেজারের সঙ্গে, যেগুলো দিয়ে লোহা কাটা হয়, যেগুলোর ক্ষেত্রে কাঠ কাটা হয়। তো লোকে মনে করে সাংঘাতিক ব্যাপার, সেই জিনিসটা যদি আমার গালে লাগে, আমার পায়ে লাগে, কি হয়, আমার সব জ্বলে যাবে। ঠিক আছে, সেটা ঠিক নয় ব্যাপারটা। তো আমাদের যে লেজার, বেসিক্যালি খুব সোজাভাবে বুঝিয়ে বলতে গেলে, লেজার হচ্ছে লাইট। এবং সেই লাইটের যে ওয়েভলেংথ আছে, সেই ওয়েভলেংথের উপর আমাদের শরীরের কিছু স্পেসিফিক টার্গেটকে সে এফেক্ট করে। মানে যে লেজার আপনার স্কিনের পিগমেন্টের জন্য টার্গেট করে সেই স্পেসিফিক একটা সিঙ্গেল ওয়েভলেংথে বানানো, সেটা আপনার নর্মাল অন্যান্য টিস্যুর মধ্যে দিয়ে চলে গেলেও তাকে কোনো ড্যামেজ করার তার ক্ষমতাই নেই। সে একমাত্র সেই পিগমেন্টের মধ্যে দিয়ে অ্যাবসর্বড হবে। এবার কিছু কিছু তাকে ডিস্ট্রাকটিভ লেজার, সেগুলো দিয়ে আমরা সার্জারিজ করতে পারি, কিন্তু সেই লেজার সার্জারির ক্ষেত্রে আমরা যে লেভেলের ইকুইপমেন্ট ইউজ করি সেগুলো সাংঘাতিক প্রিসাইজ। সেই লেজারগুলো নিয়ে ব্রেনের টিউমার সার্জারি করা হচ্ছে, ব্রেনের ভেতরে ঢুকে তার টিউমার সার্জারি করা হচ্ছে। আপনার স্কিনের জন্য কতটা সেফ সেটা তো বুঝতেই পারছেন সেইটার মাধ্যমে। তার মানে এটার একটাই উত্তর হয় যে একদম একদম সেফ পুরোপুরি। কিন্তু আরেকটা ব্যাপার, যেটা যদি হাই মানে প্রপার কোয়ালিটি ইকুইপমেন্টস ইউজ করা হয় এবং প্রপার লোকের হাতে থাকে। মানে আজকে একটা জিনিস ধরুন যেটা খুব প্রিসাইজ ভাবে যেটা দিয়ে কাটা হয়, সেটা তার হাতেই প্রিসাইজ যে সেটা চালাতে জানে প্রিসাইজলি। এবার এমন কারোর হাতে যদি চালানো হয়, ধরুন অনেকের ক্ষেত্রে আজকাল সেলুনে, পার্লারসে, সেই জায়গাগুলোতে লেজার এসছে, এবং সেই লেজারগুলো দুটো প্রবলেম। একটা হচ্ছে যে চালাচ্ছে তার অতটা এক্সপিরিয়েন্স নেই, নাম্বার টু সেই কোয়ালিটির মেশিন পার্লারে সম্ভব না। একটা ভালো লেজার মেশিন যে ভালো কোম্পানিগুলো আছে, সেগুলো লক্ষ লক্ষ টাকা, ইভেন কোটি কোটি টাকা দাম, এবং সেটা পার্লারের পক্ষে অ্যাফোর্ডও করা সম্ভব নয়। এবং পার্লারের পক্ষে সেই কোয়ালিটির একজন যদি অ্যাফোর্ড করতেও পারে, সেটা চালানোর জন্য অপারেটর, একজন ডাক্তার তো আর একটা পার্লারে গিয়ে কাজ করবেন না, তো সেই কোয়ালিটি কখনোই হবে না। ফলে সাইড এফেক্টস ডেফিনেটলি বেশি হবে, যতই ভালো মেশিনেও করা হোক না কেন। কারণ এগেন আপনাকে বললাম, কত মিনিট, কত বার, কত প্যারামিটার, সেগুলো জানা খুব, মানে যদি জানেন সেই প্যারামিটার, সাংঘাতিক প্রিসাইজ, সাংঘাতিক সেফ। যদি না জানেন, অতটাই খারাপ। আচ্ছা, পিগমেন্টেশন নিয়ে আপনি বলছিলেন, এই যে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন এবং তার ম্যানেজমেন্ট নিয়ে কি বলবেন? পিগমেন্টেশন, আমরা সাধারণভাবে মানুষ আমার কাছে যারা আসেন পেশেন্ট, অনেক রকমের পিগমেন্টারি ডিসঅর্ডার যদি বলতে হয়, সেটা আমাদের এত মোটা মোটা বই আছে। সাধারণ মানুষ আমাদের কাছে যে পিগমেন্টেশনের সমস্যা নিয়ে আসে, একটা হচ্ছে পোস্ট ইনফ্ল্যামেটরি পিগমেন্টেশন আমরা বলি, এটা পিম্পলস হোক বা কোনো রকমের কোনো চোট হোক, তারপরে যে একটা পিগমেন্টেশন বা কালো দাগ, পিম্পলস এর পরে যে মুখে ছাপ দেখেন বা চিকেন পক্সের পরে ছাপ দেখেন, সেগুলো হচ্ছে পোস্ট ইনফ্ল্যামেটরি পিগমেন্টেশন। আরেক রকমের পিগমেন্টেশন পেশেন্ট নিয়ে আসেন, যেটা হচ্ছে মেছেতা, বা যেটা মুখের মধ্যে কালো ছোপ, মেছেতার যেরকম দাগ হয়। তিন রকমের পিগমেন্টেশন যেটা নিয়ে আসেন, সেটা হচ্ছে অন্যান্য কিছু রোগ আছে, যে রোগগুলোতে ডিফিউজ পিগমেন্টেশন হয়। যেরকম আমি একটু আগে আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে চুলের রং, চুলের রঙের থেকে যে পিগমেন্টেশন, সেই ইনফ্লামেশনটার জন্য হয়, সেটা স্কিনটার জন্য ডার্ক হতে। অথবা লাইকেন প্ল্যানাস পিগমেন্টোসাস বলে একটা রোগ আছে, যেটা একটা অটোইমিউন স্কিন ডিজিজ, যেটার জন্য ডার্ক হতে থাকে। এবার চিকিৎসা আপনি যদি বলেন, তাহলে কিছু কিছুর ক্ষেত্রে আমাদের পিগমেন্টেশন আর বাড়বে না, যতটা হওয়ার হয়ে গেছে, এরপরে সেটা কমের দিকেই যাবে। সেই ক্ষেত্রে আমরা ওষুধ প্লাস কিছু কিছু ক্ষেত্রে যদি দরকার হয় কেমিক্যাল পিলিং, এবং আরো রেয়ারলি কিছু কিছু ক্ষেত্রে লেজারের দরকার হতে পারে। যে পিগমেন্টেশন গুলো বাড়ার সমস্যা, যেরকম অটো ইমিউন ডিজিজের সঙ্গে রিলেটেড পিগমেন্টেশন অথবা হেয়ার কালারের সঙ্গে রিলেটেড, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় আমাদের যেটা করতে হয়, সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজটা ট্রিটমেন্ট করা।
আচ্ছা। যেখানে আমরা সবার আগে পিগমেন্টেশন হওয়াটাকে কমাই। একবার হওয়াটা কমিয়ে দিলে ইউজুয়ালি সময়ের সাথে সাথে পিগমেন্টেশনটা ক্লিয়ার হয়ে যায়। এবার অ্যাস্থেটিক কারণে কখনো পেশেন্ট বলে না আমার 1 বছর 1.5 বছর অপেক্ষা করার সময় নেই পিগমেন্টেশন ক্লিয়ার হওয়ার, আমার আগেই চাই, আমার মেয়ের বিয়ে আছে 6 মাসের মধ্যে, তখন আমরা অনেক কিছু করতে পারি। তারপর লেজার বলুন বা পিলস বলুন, যেগুলোতে ওই প্রসেসটাকেই মানে ফাস্ট করা যায়। কিন্তু পেশেন্ট যদি ধৈর্য রাখেন অনেক পিগমেন্টেশনে ওষুধে সাফিসিয়েন্টলি ম্যানেজ করা সম্ভব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি যেটা বললাম পিলস এবং লেজারের দরকার হয় একটু জেদি পিগমেন্টেশন। আমাদের কাছে বেশিরভাগ যারা পেশেন্ট আসে বুঝতেই তো পারছেন প্রথমে তো আর আসে না, সবার আগে পাড়ার ডাক্তারকে দেখান বা অন্যান্য ক্লিনিকে দেখান, এটা ওটা করেন, করে টোরে আসেন। তো তাদের ক্ষেত্রে অনেক সময় আমাদের দরকার হয়। কিন্তু যদি একদম যখন শুরু হচ্ছে সেই সময় আমাদের একটুখানি সুযোগ দেন, তাহলে হয়তো আপনার অনেক কম খরচায় অনেক তাড়াতাড়ি সেগুলো সরানো সম্ভব হয়। একদম। আজকে সবশেষে যেটা জানতে চাইবো, বোটক্সের কথা আমরা প্রায়শই শুনি, কাদের বোটক্স প্রয়োজন এবং এটা কতটা এফেক্টিভ, কি বলবেন? বোটক্স জিনিসটার একটা ব্র্যান্ড নেম, তো যেটা অনেকেই জানেন না। তো যেরকম আমাদের ডালডা হচ্ছে বনস্পতির ব্র্যান্ড নেম, কিন্তু সবাই ডালডা বলে চেনে। বোটক্স হচ্ছে ব্র্যান্ড নেম বোটুলিনাম টক্সিনের। আচ্ছা। এবার এই বোটুলিনাম টক্সিন যেটা, সেটা ইউজুয়ালি আমরা যেহেতু বোটক্স ব্র্যান্ডটাই ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, তো এটার বোটক্স নাম হয়ে গেছে। তো এইটা বেসিক্যালি কি করে, স্কিনের কিছু কিছু জায়গাতে যে মাসেলগুলো আমাদের স্কিনের ভাঁজ পড়ার জন্য বেশি দায়ী, সেইগুলোকে সিলেক্টিভ প্যারালাইসিস করে। স্পেশালি যে মাসেলগুলো আমাদের অন্যান্য ফাংশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মানে নয়, যেটা রিঙ্কেলস বলছি, রিঙ্কেলস এর জন্য। আচ্ছা। রিঙ্কেলস কম বয়সে কেন রিঙ্কেলস হয় না, কারণ স্কিনের স্ট্রেচিনেসটা অনেক বেশি থাকে। তাই জন্য যে কোনো সময় মাসেল দিয়ে একটা কোনো একটুখানি স্কিনটা ভাঁজ হলে সঙ্গে সঙ্গে ইট গোজ ব্যাক টু নর্মাল। বেশি বয়সে কি হয়, যেহেতু স্ট্রেচিনেসটা কমে যায় কিন্তু মাসেল পাওয়ার একই রকম, ইনফ্যাক্ট কখনো কখনো বেড়েও যায়, তো সেই জন্য সেখানে রিঙ্কেলস পড়া শুরু হয়। তো কিছু কিছু মাসেল থাকে যেগুলো আমাদের বিভিন্ন ফাংশনের জন্য এসেনশিয়াল, যেমন স্মাইলের জন্য, অথবা মানে চোখের পাতা ফেলার জন্য, অথবা কিছু কিছু ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য। তো সেইগুলো, বা অনেক সময় কোনো কিছু চিবানোর জন্য, মানে আমাদের মাসেলস অফ ম্যাস্টিকেশন, সেইগুলো ছাড়া বাকি কিছু কিছু মাসেল আছে যেগুলো, বা অনেক সময় এই মাসেলগুলোর ওভার অ্যাক্টিভিটির জন্য আমাদের রিঙ্কেলস বেশি পড়ে। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা বোটক্স ইউজ করতে পারি একদম ঠিক পরিমাণে, ঠিক জায়গাতে, যাতে যে মাসেলগুলো সবচেয়ে বেশি মানে ইয়ে করে, এফেক্ট করে, সেই মাসেলগুলোকে স্লাইটলি বলতে পারেন পার্শিয়াল উইকেনিং করে সেটাকে ম্যানেজ করে। কিন্তু এটা কমপ্লিটলি, মানে অনেকে ভয় পান যে মাসেল প্যারালাইসিস এই হবে, দুর্বল হয়ে যাবে, সেরকম ভয় পাওয়ার কিছু নেই। এগেন, যদি প্রপার একজন ট্রেন ফিজিশিয়ানের হাতে করান, ট্রেন ডার্মাটোলজিস্টের হাতে করান, তাহলে এগুলো প্রপার ডোজে যদি দেওয়া হয় কোনো রকমের কোনো এফেক্ট পড়ে না। আপনারা যে হরর স্টোরিগুলো দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে মানুষ ইউটিউবে বা ইনস্টাগ্রামে দেখেন, মনে রাখবেন ইউটিউবে বা ইনস্টাগ্রামে কেউ যখন দেখাচ্ছেন তখন ব্যাপারটা খুব একটা কমন নয় বলেই দেখাচ্ছেন। যদি খুব কমন হতো তাহলে সেটা ইউটিউবে বা ইনস্টাগ্রামে ভাইরাল হতো না, যদি আশেপাশে প্রচুর দেখতে পেতেন। তো অর্থাৎ এক্ষেত্রেও সঠিক জায়গায় যদি করানো হয়, সঠিক হাতে, খুবই নিরাপদ। এবং প্রতি আমরা বলি যে 6 মাস থেকে 8 মাসে একবার করে করানো, এবং একটু আর্লি এজ থেকে করালে পার্মানেন্ট রিঙ্কেলস যেগুলো হয়ে যায় তার ফরমেশনটাও স্লো হয়ে যায়। আইডিয়াল এজ হচ্ছে 30-35 বছর বয়স থেকে শুরু করে দেওয়া উচিত, যাতে স্কিনটা যখন ভাঁজ পড়া শুরু করে, কারণ বারবার ভাঁজ পড়তে থাকলে একটা পয়েন্টে গিয়ে সেই ভাঁজগুলোই পার্মানেন্ট রিঙ্কেলস হয়ে যায়, তখন আমাদের ফার্দার অন্যান্য চিকিৎসা করতে হয় সেই রিঙ্কেলস গুলোকে কমানোর জন্য। একদম। আর সবশেষে জানতে চাইবো, আমরা তো ত্বকের অনেক রকম ট্রিটমেন্টের কথা বললাম, সেই ট্রিটমেন্ট গুলো আমাদের হাসপাতাল অর্থাৎ বিপি পোদ্দার হাসপাতালে যদি কেউ করাতে চান, কি কি ধরনের ব্যবস্থা এখানে রয়েছে এবং কি কি ফেসিলিটি এখানে তারা পাবেন? এই মুহূর্তে যা যা চিকিৎসার কথা হলো, চুলের জন্য পিআরপি, মেজোথেরাপি, এবং আমাদের স্কিনের বিভিন্ন রকমের লেজার, এবং স্কারের বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট, পিগমেন্টেশনের বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট, তাছাড়াও বোটক্স ফিলার্স। ইভেন বোটক্স ছাড়াও যে দুটো জিনিস আছে যেটা আপনারা খুব শুনে থাকবেন, ফিলার্স এন্ড থ্রেডস, সেগুলো আমাদের এখানে সবই ব্যবস্থা আছে। এবং আমাদের এখানে মোটামুটি যারা আছি তার মধ্যে আমরা কয়েকজন যারা অ্যাস্থেটিশিয়ান আছি, আমরা মানে আমাদের এগুলো নিয়ে যথেষ্ট ট্রেনিং এবং অভিজ্ঞতার সাথে আমরা অন্যান্য ক্লিনিকে কাজ করেছি, এবং যেটা এখন আমরা বিপি পোদ্দারেও আমাদের নতুন যে ডার্মাটোলজির ফেসিলিটি তৈরি হচ্ছে, অনেক বড় করে তৈরি হচ্ছে, সেখানে আমরা এই জিনিসগুলো করা অলরেডি শুরু করে দিয়েছি। এবং পেশেন্টসের এখনো অবধি রেসপন্সেস খুবই ভালো এবং তারা খুবই হ্যাপি। এবং যেহেতু যে জিনিসগুলো আগে, এর মধ্যে অনেক কিছুই
মানে নর্মাল সাধারণ মানুষ যেটা মনে করেন অ্যাস্থেটিক্সটা ডার্মাটোলজির থেকে আলাদা, ব্যাপারটা ঠিক আলাদা নয়। অনেকের ক্ষেত্রে পিগমেন্টেশন খুব ডেবিলিটেটিং, পিম্পলস হলো, পিম্পলসটা আমি হয়তো ঠিক করে দিলাম, পিগমেন্টেশনটা রয়ে গেল, বা গালে বড় স্কার্স রয়ে গেল, পিম্পলসের যে গাড্ডা গাড্ডা দাগ থাকে। তো যে জিনিসগুলো আমার মনে হয় অ্যাজ এ এক্সটেনশন অফ দ্য ট্রিটমেন্ট যে কোনো ইনস্টিটিউশনে অ্যাভেলেবেল থাকা উচিত, যেটা আজকে গর্বের সাথে বলছি এখানে অ্যাভেলেবেল আছে, এবং দ্য বেস্ট মোডালিটিস যেগুলো আছে সেই মোডালিটিগুলোই অ্যাভেলেবেল আছে। একদম। তো এবং হেয়ার লসের ক্ষেত্রে ওষুধের পরেও যে নেক্সট স্টেপ যদি আমাদের মনে হয় পেশেন্টকে অফার করা উচিত, কি আপনার কাছে এই অপশনটা আছে, এটা এতদিন ছিল না, আজকে আমাদের কাছে পিআরপি আছে, যথেষ্ট মানে ভালো কোয়ালিটির পিআরপি আছে, এই মুহূর্তে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড দ্য বেস্ট সেটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং আজকে আমার মনে হয় পেশেন্ট একটা 360 ডিগ্রি যে ডার্মাটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সেটা আজকে বিপি পোদ্দারে মানুষ পাবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর পাল, এতটা সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে প্রত্যেকটা ট্রিটমেন্ট আপনি বুঝিয়ে দিলেন। এবং সত্যি যদি প্রপার কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া যায় তাহলে সমস্যার এই সমস্যাগুলোর সমাধান কিন্তু সম্ভব। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এবং আপনাদেরও অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকে ত্বকের অনেক রকম সমস্যা নিয়ে কথা বললাম, অনেক রকম ট্রিটমেন্ট নিয়ে আমরা কথা বললাম, যেগুলোর নাম তো আমরা প্রায়শই শুনি, কিন্তু সেটা কতটা নিরাপদ নয়, কিভাবে হয় সেগুলো আমরা জানতাম না। আশা করি একটা ছোট ধারণা হয়তো আজকের এই আলোচনা থেকে আমরা করতে পারলাম। তবে আগামী দিনে ত্বক বা চুলের আরো কোনো সমস্যার নিয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। আমরা নিশ্চয়ই আগামী দিনে ডার্মাটোলজিস্টকে সঙ্গে নিয়ে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।